রহস্য রোমাঞ্চে ঘেরা বাংলা তথা বিশ্ব সাহিত্যের নানান গল্প নিয়ে আসছি আমরা আমাদের চ্যানেল মৃতের শহর। গভীর নিশুতি রাত। গোটা রাজ্যটা শীতের চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়েছে কোন এক অজানা কাল নিদ্রায়। অনেক দূরে দূরে চোখে পড়ছে ইতি উতি হালকা আলোর আভা, কখনো কখনো আবার তাও নয়। কেবল চৌরাস্তার শেষ মাথায় থাকা পানশালাটাই যেন এই মৃত্যু শীতলতার মধ্যে একমাত্র প্রাণী স্পন্দন হয়ে জ্বালিয়ে রেখেছে তার আলোকে। সেই অন্ধকার রাস্তার গভীরতম প্রান্ত থেকে উঠে এলো একটা ভারী জুতোর আওয়াজ। আস্তে আস্তে সেটা এগিয়ে আসছে সেই পানশালাটারই দিকে। পানশালার ভেতর থেকে টিম টিম করে জ্বলতে থাকা ল্যাম্পের আলো তেরছাভাবে এসে পড়েছে বড় রাস্তায়। সেই আলোতেই প্রত্যক্ষ হলো ভারী জুতোর আওয়াজের উৎস। লোকটা সারা শরীর কালো রঙের পোশাকে ঢাকা, এমনকি মুখটা পর্যন্ত। তবে সেটা ঢাকা রয়েছে একটা লাল রঙের ফেডোরা হ্যাট দিয়ে। সেই লাল স্নিগ্ধ প্রেমাতুর লাল নয়, বরং মনের মধ্যে ভয় জাগানো রক্তবর্ণ লাল। পানশালার দরজা ঠেলে ধীর অথচ দৃঢ় পদক্ষেপে আগন্তুক তার ভেতরে প্রবেশ করল। ভেতরে ভিড় নেই একদম। বার কাউন্টারে একটা লোক বসে ঝিমুচ্ছে, আর ঘরের একদম শেষ কোণায় আধো আলো আধো অন্ধকারের মধ্যে বসে রয়েছে দুটো লোক। আগন্তুক সেই টেবিলেরই একটা টেবিল পরে বসল। তার প্রতিবেশী টেবিলে তখন তুমুল আলোড়ন তুলেছে দুটো মাতাল প্রাণীর বাগবিতণ্ডা। শুনলে পরেই বোঝা যায় নেহাতি মাতালের প্রলাপ। রাজকুমার প্রসপেরোর মতন ক্ষমতাশালী মানুষ দুটো দেখাও তো আমায়। আবার কথা বলতে এসছি। তোমার রাজকুমার যদি ততই ক্ষমতাশালী হয় তবে মৃত্যুকে আটকে দেখাক দেখি। পারবে? আলবাত পারবে। নিজের তো ছাড়, প্রসপেরো পারলে গোটা রাজ্যের লোকের মৃত্যু আটকে দিতে পারে। তা জানিস, যতদিন প্রসপেরো রাজ্য শাসন করবে ততদিন। লোকটার কথা শেষ হলো না, হঠাৎ ধমকের ছিলা ছেঁড়ার মতো ওর শরীরটা বেঁকে গেল প্রবল যন্ত্রণায়। মুখ দিয়ে বেরিয়ে আসা গোঙানি বুঝিয়ে দিল শরীরের প্রত্যেক রন্ধ্রে বয়ে যাওয়া সেই যন্ত্রণার প্রাবল্যকে। তাল সামলাতে না পেরে মেঝেতে পড়ে গেল সে। ওর সঙ্গীটি তখন কিংকর্তব্য বিমূঢ় অবস্থা। সে বুঝতে পারছে না হঠাৎ এমন কি হলো যাতে করে এমনটা হতে পারে। মৃগে আছে নাকি? ধর্মর করে উঠে টলমলো পায়ে সে এগিয়ে গেল বারে বসে ঝিমুতে থাকা লোকটার দিকে। ধাক্কা মেরে তাকে তুলে সাহায্য চাইল তার কাছ থেকে। প্রথম মাতালটার অবস্থা তখন রীতিমতো সঙ্গীন। দুজনে মিলে ধরাধরি করে তাকে একটা বেঞ্চে শুইয়ে দিয়ে কি করা যায় তাই ভাবছে। এমন সময় ওরা দেখতে পেল সেই অসুস্থ হয়ে পড়া মাতালের সারা শরীরের রোমকূপ থেকে উঠে আসছে অজস্র রক্তধারা। নরক থেকে উঠে আসা পোকার দল ক্রমশ বিকৃত করে তুলছে ওর মুখটাকে। দেখতে দেখতে লোকটার সারা শরীর রক্তে ভিজে জবজবে হয়ে এলো। যে দুজন ওকে সাহায্য করবার চেষ্টা করছিল তারা এতক্ষণ আতঙ্কগ্রস্ত ভাবে এই নারকীয় কাণ্ড দেখছে। ভয়ে তারা যেন সেখান থেকে পালাতে পর্যন্ত ভুলে গেছে। না, শুধু ওই দুজন নয়, আরো একজন দর্শক আছে এই সমস্ত ঘটনার। সেই কালো পোশাক পরা লোকটা, যে অন্ধকার টেবিলে বসে এই সবটা দেখছে অবিচলিতভাবে।
হঠাৎই সেই দুজনের শরীরের মধ্যেও সেই একই রকম আলোড়ন উঠল। ব্যথায় বেঁকে গেল তাদের গোটা শরীর। ছটফট করতে করতে মেঝেতে পড়ে গেল ওরা। অনেকটা সময় পেরিয়ে গেছে। পানশালাটার দরজা খুলে বেরিয়ে এলো একটা মূর্তি। তার সারা শরীরে কালো পোশাক, মাথায় রক্ত লাল ফেডোরা হ্যাট। তবে এবারে একটা ব্যতিক্রম আছে। একটু খেয়াল করলে বোঝা যাবে সেই কালো পোশাকের জায়গায় জায়গায় জেগে উঠেছে কিছু ভিজে ছোপ। ছুলে পরে বোঝা যায় সেই ভিজে ছোপের রং লাল, গাঢ় ঘন রক্তের মতো লাল। ধীর পায়ে সেই আগন্তুক এবার এগিয়ে গেল রাজ্যের অন্তঃপুরে প্রবেশের পথে। সেই আগন্তুক যার নাম দ্য রেড ডেথ। রহস্য রোমাঞ্চে ঘেরা বাংলা তথা বিশ্ব সাহিত্যের নানান গল্প নিয়ে আসছি আমরা আমাদের চ্যানেল মৃতের শহর। এই রেড ডেথের তাণ্ডব এই কদিনেই দেশটাকে একেবারে ধ্বংসের মুখে এনে ফেলেছে। এর আগে কোনো মরক কখনো এমন সাংঘাতিকভাবে মারাত্মক আর ভয়ানক হয়ে ওঠেনি। রক্তের সাক্ষাৎ অবতার, রক্ত এর শিলমোহর, লকলকে আগুনের মতো টকটকে লাল বর্ণের রক্ত এর আতঙ্ক। প্রথমে ধারালো ছুরি বেঁধানোর মতো একটা যন্ত্রণা, তারপর হঠাৎ ভীষণভাবে মাথা ঘুরতে থাকে, আর পরক্ষণেই শরীরের অসংখ্য রোমকূপের ভেতর দিয়ে অজস্র ধারে রক্তক্ষরণ এবং সঙ্গে সঙ্গেই পচন। ওই রেড ডেথ যাকে ধরে তার সমস্ত শরীরটা তখন হয়ে ওঠে গাঢ় লাল রক্ত দিয়ে আঁকা মূর্তির মতো। বিশেষ করে তার মুখটা মারাত্মক অভিশপ্ত কীটেদের আক্রমণে এমন আকার নেয় যে হতভাগ্যটাকে সাহায্য করবার বা তাকে বাঁচাবার কোনো উপায় থাকে না। এমনকি তার সঙ্গী পরিজনেরা পর্যন্ত ত্যাগ করে তাকে। আর এই মৃত্যু দূতের প্রেরিত সমস্ত প্রক্রিয়াটি ঘটে যায় এই রোগের আক্রমণের মাত্র ৮ ঘন্টার মধ্যে। তারপর সে হতভাগ্য ঢলে পড়ে রেড ডেথের কোলে। কিন্তু রাজকুমার প্রসপেরো বেশ খোশমেজাজি, ভয়হীন ও বিচক্ষণ মানুষ। যখন তার রাজ্যের অর্ধেকই জনশূন্য হয়ে গেছে, তখন তিনি তার দরবারের নাইট এবং ডেমসদের মধ্যে থেকে 1000 জন সুস্থ সবল এবং তারই মতো হালকা মেজাজি বন্ধুদের ডেকে জড়ো করলেন। তারপর তাদের সঙ্গে নিয়ে তারই তৈরি একটা নির্জন সুরক্ষিত কাসেলের ভেতর আশ্রয় নিলেন। এই কাসেলটি অতি বিশাল এবং বিচিত্র এর গঠনশৈলী। রাজকুমারের এই অদ্ভুত অথচ চমৎকার খেয়াল আর মর্জিরি যেন জলজান্ত প্রতিফলন সেটি। উঁচু শক্ত পাঁচিল দিয়ে চারদিক ঘেরা, দেয়ালের গায়ে লোহার গেট। সভাসদরা সবাই ভেতরে চলে আসার পর আগুনের ভাটি আর বিশাল বিশাল হাতুড়ি এনে সেই লোহার গেট একেবারে সিল করে দেওয়া হলো। এমনভাবে তাকে সিল করা হলো যাতে ভেতর থেকে বেরোবার বা বাইরে থেকে ঢোকবার সামান্যতম ভাগ্য না থাকে। হঠাৎ করে কেউ বা কয়েকজন চূড়ান্ত হতাশার বশে কিংবা ভয়ে বা আতঙ্কে খেপে গিয়েও আর এখান থেকে বেরোতে পারবে না, বা বাইরে থেকে কোনো কিছু এইখানে ঢুকতে পারবে না। খাদ্যদ্রব্য আর রোজকার দরকারি জিনিসপত্র সবই প্রভূত পরিমাণে মজুত করা হলো। এমন
এমনভাবেই সাবধানতার সঙ্গে সব ব্যবস্থা করা হয়েছে যে সভাসদ বা অন্যেরা নির্ভয়ে সেই রেড ডেথের ছোঁয়াচ এড়িয়ে চলতে পারে। আর অরক্ষিত রাজ্যের বাকি অংশ যা এর বাইরে পড়ে রইল, সব চুলোয় যাক। রাজপুত্রদের সে বিষয়ে ভাবনা চিন্তা বা শোক প্রকাশ নেহাতি বৃথা সময় নষ্ট। ভেতরে আমোদ প্রমোদ গান বাজনা কোনো কিছুরই অভাব রাখলেন না প্রসপেরো। বিদূষক, কবি, নট, নটি, সঙ্গীতজ্ঞের পাশাপাশি সৌন্দর্য ও সুরায় প্রাসাদের ভেতরটা একেবারে গম গম করছে। রেড ডেথের এখানে প্রবেশ নিষেধ। সে যেমন বাইরে পড়ে আছে তেমনই থাক। এরপর সেই কাসেলের নিরাপদ পরিবেশে 5 থেকে 6 মাস কেটে গেছে। বাইরের পৃথিবীতে সেই রেড ডেথের মরক আরো ভয়ঙ্কর ভাবে জাঁকিয়ে বসেছে। ঠিক সেই সময় একদিন রাজকুমার প্রসপেরো তার 1000 বন্ধুকে এক অসামান্য অথচ জাঁকজমকপূর্ণ মাস্কারেড বলে অংশগ্রহণ করতে আমন্ত্রণ জানালেন। সে এক দেখবার মতো দৃশ্য বটে সেই মাস্কারেড বল। তবে তার আগে এই বিচিত্র নাচের আসর বসেছে যে ঘরগুলির মধ্যে, তার একটু বর্ণনা দেওয়া দরকার। 7 ভাগে বিভক্ত একটা রাজকীয় কক্ষ। সাধারণত এই ধরনের রাজকীয় কক্ষগুলো সোজা ও লম্বাভাবে বানানো হয়, যাতে দুপাশেই থাকে বড় বড় দরজা আর জানলা। ফলে ঘরের যে কোনো জায়গায় দাঁড়িয়ে সমস্ত কিছু সহজেই দেখা যায়। কিন্তু এই ক্ষেত্রে ব্যাপারটা হলো একেবারে অন্যরকম। আসলে রাজকুমার প্রসপেরো তো বিচিত্র খেয়ালি মানুষ। তিনি এমনই আঁকাবাঁকা ভাবে এই নাচের হলঘরটা তৈরি করেছেন যে যেদিক থেকেই দেখা যায় একটাই ঘরের অংশ নজরে পড়বে। বাকি অন্য অংশগুলো দেখতে হলে প্রতিবার এক একটা বাঁকের মুখে যেতে হবে। নাচকে এদের ঠেলে সরিয়ে সেখানে যাওয়াটা বেশ কষ্টকর বটে। ঘরের দেয়ালের দুপাশে থাকা লম্বা ও সরু গথিক শৈলীতে তৈরি জানলাগুলো যেন সেই গোলক ধাঁধার মায়াকে আরো জটিল করে তোলে। ঘরের 7টা অংশের রং 7 রকমের, এমনকি দরজা জানলাগুলো পর্যন্ত। একটা নীল, তো অন্যটা নীলাভ লাল, তৃতীয়টা সবুজ, চতুর্থটা হালকা কমলা, 5 নম্বরটা সাদা, তো 6 নম্বরটা বেগুনি রঙের। 7 নম্বর ঘরটা কালো। কালো রঙের কারুকাজ করা ভেলভেট দিয়ে মোড়া সিলিং থেকে দেওয়ালের চারপাশ, এমনকি মেঝেতেও একই রকম কারুকাজ করা কালো কার্পেট দিয়ে ঢাকা। কিন্তু এই ঘরের একটা অন্য বৈশিষ্ট্যও আছে। এই ঘরের দরজা জানলাগুলো কিন্তু কালো নয়, বরং জানলার কাজগুলো সব লাল রঙের, গাঢ় রক্তবর্ণের মতো লাল। ঘরগুলোর আরো একটা বৈশিষ্ট্য আছে। কোনো ঘরেই আলোর ব্যবস্থা নেই, না আছে সেখানে ল্যাম্প, না আছে মোমবাতি। চারদিক ঝকঝকে সোনা, নানান রকম অলংকার ছড়ানো ছেটানো অথবা সিলিং থেকে ঝুলিয়ে দেওয়া। আর বাইরের দিকে পাশের করিডোরে প্রতিটি জানলা বরাবর একটা করে বিরাট তেপায়ার ওপর গোল চ্যাটানো চুল্লি বসানো, আর তাতে জ্বলছে দাউ দাউ করে আগুন। আর সেই আগুনের আভা জানলার ভারী কাঁচের মধ্যে দিয়ে ঘরের মধ্যে এসে পড়ে ঘরগুলোকে কেমন একটা ভৌতিক আলোতে ভরে তুলছে। কিন্তু পশ্চিম প্রান্তে থাকা সেই কালো ঘরটির অন্ধকার প্রকোষ্ঠে যখন সেই আগুন আলো ধারা ঘরের রক্তবর্ণ কাঁচের ভেতর দিয়ে প্রতিফলিত হচ্ছে, তখন তার রূপ হয়ে উঠছে চরম ভয়াবহ, যেন সেটা সাক্ষাৎ মৃত্যুদূতের খাসমহল। সে এক এমন বন্য বিভৎসতা যে খুব সাহসী ব্যক্তি ছাড়া সে ঘরে প্রবেশের চিন্তা কেউ করতে নারাজ। এই ঘরেরই পশ্চিমের দেওয়াল ঘেঁষে দাঁড় করানো রয়েছে একটা বিশাল ইবানি কাঠের ঘড়ি।
ঘন্টা এক উদাস ভোঁতা কেঠো আওয়াজ তুলে নিতান্ত একঘেয়েভাবে এদিক থেকে ওদিক দুলে চলেছে। যে মুহূর্তে সময় আবর্তনের ঘন্টা পড়ার কথা, ঠিক সেই মুহূর্তে ঘোরের হৃদয় ভেদ করে প্রতিধ্বনিত হচ্ছে এক অপূর্ব গম্ভীর অথচ ভয়ার্ত অদ্ভুত এক সুরেলা সঙ্গীত। সেই সুরের আবেশ কিছুক্ষণের জন্য হলেও স্তব্ধ করছে সুরকারদের সুরমূর্ছনাকে, নাচিয়েদের নৃত্য প্রতিভাকে। এক মুহূর্তের জন্য নিস্পন্দন করে তুলছে সেই আনন্দ সমাবেশকে। তারপর ঘন্টা ধ্বনি মিলিয়ে এলে পর একটা আলগা হাসির স্রোত তরঙ্গের মতো ভাসিয়ে নিয়ে যাচ্ছে মাস্কারেডের ভিড়কে। সুরকারের দল একে অপরের দিকে ছুঁড়ে দিচ্ছে তাদের অহেতুক ভয় ও নির্বুদ্ধিতার হাসি। তারপরে প্রতিজ্ঞা করছে পরের ঘন্টায় এই আচরণের পুনরাবৃত্তি যেন না ঘটে। কিন্তু তারপরই অসীম সময় সমুদ্রের মধ্যেকার পরবর্তী 3600 সেকেন্ড পার হতেই আবার ঘড়ির হাহাকারের শব্দ তরঙ্গ পুনরাবৃত্তি ঘটাচ্ছে সেই একই দৃশ্যপটের। প্রতি ঘন্টায় এমন মোহময় সঙ্গীতের ঝঙ্কার ক্রমশই ঘরের লোকেদের আরো অভিভূত করে তুলছে। কিন্তু তা সত্ত্বেও ঘরের লোকজনদের আনন্দ ফুর্তি হই হল্লা কিন্তু সমানে চলছে। এমন আনন্দের আর মজার আসর বোধহয় পৃথিবীতে আর কোথাও কখনো দেখা যায়নি, যাবেও না। রাজকুমারের রুচি আছে বলতেই হবে। মানুষের মনে রঙের কেমন প্রভাব হয় তিনি বেশ ভালোই জানেন। কেবলমাত্র শুকনো আড়ম্বরে তিনি বিশ্বাস করেন না। তার চিন্তা ভাবনা বলিষ্ঠ আগুনের মতো অব্যর্থ। জান্তব পৈশাচিক উল্লাস থাকি তার মনের মধ্যে আলোড়িত হওয়া এসব চিন্তার প্রতিফলনে। কেউ কেউ হয়তো তাকে পাগল ভাবে, অবশ্য তার ভক্তরা তা ভাবে না। তারা তাকে চোখে দেখে, তার কথা শুনে, তাকে অনুভব করে বুঝতে পারে যে সে পাগল নয়। যে 7 কক্ষের হল ঘরে এই মাস্কারেড বলের আসর বসেছে, সেই সব ঘরগুলির সাজ ও অলঙ্করণের সমস্তটাই রাজকুমার প্রসপেরোর অদ্ভুত খামখেয়ালি চিন্তা ভাবনার ফলাফল। তার ভক্তরাও রকমারি পোশাক আর মুখোশ পরে হুল্লোড়ে আর মত্ততায় মজে আছে আজ। রাজকুমারের নির্দেশ যে যত বিকট আর বিভৎসভাবে নাচতে পারবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। 7টা ঘর জুড়ে প্রবাহিত হচ্ছে সেই নৃত্যের তরঙ্গ। সব যেন জীবন্ত স্বপ্নের দল। সেই সব স্বপ্নরা আবার তাদের রাঙিয়ে তুলছে সেই 7 রাঙা ঘরের অদ্ভুত রঙের মালায়। অর্কেস্ট্রা পার্টিও সেই সঙ্গে এমন সঙ্গীতের মূর্ছনা তুলেছে যা একটা ভৌতিক পরিবেশ করে তুলছে এই 7টা ঘর জুড়ে। মনে হচ্ছে যেন কতগুলো অসুস্থ উন্মাদ মানুষ একসঙ্গে ছাড়া পেয়ে এক জায়গায় এসে মিলেছে। ইবানি কাঠের সেই ঘড়িতে ঘন্টার প্রতিধ্বনি যখন উঠছে, তখন এক মুহূর্তের জন্য স্তব্ধ হচ্ছে আনন্দ সভা। ঘন্টার প্রতিধ্বনি মিলিয়ে না আসা পর্যন্ত জীবন্ত স্বপ্নগুলো নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছে মুহূর্তটা কেটে যাবার। পরক্ষণে মাস্কারেড বলের সঙ্গীতের মাদকতা আবার সচল করে তুলছে স্তব্ধ হয়ে যাওয়া সেই সব স্বপ্নদের। আমোদ আহ্লাদের আত্মীসহ্য আশ্চর্যজনকভাবে হয়ে উঠছে আগের থেকেও দ্বিগুণ। কেবলমাত্র পশ্চিম প্রান্তের সেই কালো ঘর জনমানব শূন্য। রাতের প্রহর বাড়ার সাথে সাথে সেই রক্তবর্ণ কাঁচে আলোর প্রতিফলন বাড়িয়ে তুলছে তার বিভৎসতা। অন্য ঘরের রঙিন আনন্দ স্পর্শ নেই সেই ঘরে। সেই ঘরের সঙ্গী কেবল ঘড়ির মিলিয়ে আসা শব্দরাজি আর নিঃসীম অন্ধকার। ধীরে ধীরে মধ্যরাতের সময় এলো এগিয়ে।
ঘড়ির কাঁটা 12টার ঘর ছুতেই আর সমস্ত শব্দকে আগের মতো নিস্তব্ধ করে দিয়ে ঘরগুলোর মধ্যে প্রবাহিত হতে শুরু করলো ইবানি ঘড়ির নরম অথচ ভয়ার্ত সুর। কিন্তু এবারের মেয়াদ যেন আরো দীর্ঘ, আরো অস্থির। ঘন্টা দলের শেষ শব্দ মিলিয়ে যাবার আগেই সবার চোখে পড়ল সেই ব্যক্তি। হঠাৎ এই নতুন অতিথির আগমনে জমায়েত মাস্কারেড নাচিয়েদের মধ্যে এক চাঞ্চল্যের ঢেউ উঠল যেন। প্রথমে সেই ঢেউ ফিসফাস গুজব হয়ে ছড়িয়ে পড়তে লাগলো সারা ঘর জুড়ে, কিন্তু অতি দ্রুত সেই সুরে এলো বদল। মুহূর্তের মধ্যে ভয়, আতঙ্ক আর ঘৃণা এসে গ্রাস করলো সমস্ত জমায়েতটাকে। সত্যি কথা বলতে, যে ভৌতিক পরিবেশের কথা এর আগে বলেছি, তার থেকে এটা অতি সহজে অনুমান করা যায় যে সেই নতুন ব্যক্তির আবির্ভাব ঘরের মধ্যে থাকা ভৌতিক ভয়াবহতার থেকে অনেক গুণ বেশি। বাস্তবিক সেই ব্যক্তির ছায়া ঢাকা অবয়ব মুহূর্তেই ঘরের পরিবেশকে আরো বিভৎস করে তুলল। তবু সুরের মাদকতায় বুঁদ হয়ে নৃত্য সঙ্গীত চলতেই থাকলো প্রবলভাবে। একটা সময় তা এমন চরমে উঠল যে স্বয়ং রাজকুমারও এতটা কল্পনায় আনতে পারেনি। মানুষগুলো তখন যেন আর মানুষ নেই, যেন কবরের মধ্যে থেকে পচা গলা লাশগুলো সব উঠে এসেছে। মুখোশগুলো তাদের এমন অদ্ভুত যে সব মরার মুখ বলে মনে হচ্ছে। কাউকে আলাদা করে চিনে নেবার কোনো উপায় নেই। এইসব উন্মত্তদের হয়তো কোনো মতে মেনে নেওয়া যায়, কিন্তু এদের মধ্যে প্রত্যক্ষ হয়েছে সেই ভয়ঙ্কর রেড ডেথের আগমন। আস্তে আস্তে সে তার করাল মৃত্যুর ছায়া বিস্তার করতে শুরু করেছে সমস্ত নাচঘর জুড়ে। পোশাক তার রক্তে ভেজা জবজবে, তার চৌড়া রোমশ দুটো জোড়া ভুরু, ভয়াবহ কদাকার মুখ, সারা মুখ জুড়ে এক অজানা আতঙ্ক। হৃৎপিণ্ড কুঁকড়ে যায় সেদিকে তাকালে। যখন সেই ভুতুরে মুখটার দিকে রাজকুমার প্রসপেরোর দৃষ্টি পড়ল, যখন সে দেখলো যে সেই অনাহত অতিথি অনায়াসে নির্দোষ আমোদে বুঁদ হয়ে থাকা তার অন্য অতিথিদের মধ্যে স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াচ্ছে, তখনই একটা আসন্ন ভয় আর আতঙ্কের আশঙ্কায় তার বুকের ভেতরটা কেঁপে উঠল। মুখের ভেতরটা ভরে উঠল তেতো জলে। পরক্ষণেই প্রচন্ড একটা ক্রোধে তার মুখ লাল হয়ে ভুরু দুটো কুঁচকে গেল। কার এত বড় সাহস? তার আশেপাশে যে সভাসদরা ছিল তাদের লক্ষ্য করে রাজকুমার কর্কশ্বরে চিৎকার করে উঠলেন। এমন ভাবে জঘন্যভাবে সেজে আমাদেরকে অপমান করে? ধরো ওকে, মুখোশটা টেনে ছিঁড়ে ফেলে দাও, যাতে আমরা বুঝতে পারি, শয়তানটাকে চিনতে পারি। তারপর তাকে সূর্যটার সঙ্গে সঙ্গে ফাঁসি কাটে চড়াবো। পূব দিকে নীল ঘরটাতে দাঁড়িয়ে রাজকুমার প্রসপেরো এই কথাগুলো ঘোষণার মতো করে বললেন, আর তার কথাগুলো স্পষ্টভাবে 7টা ঘর জুড়েই গম গম করে বেজে উঠল। কেননা রাজকুমার প্রসপেরো অত্যন্ত বলবান, শক্তিশালী ব্যক্তি। তার গলার আওয়াজও বজ্রের হুঙ্কারের মতো। তার হাতের ইশারায় তখনই যন্ত্রসঙ্গীতের তুমুল কোলাহল থেমে গেল। সেই নীল ঘরে তাকে ঘিরে ভয়ে আশঙ্কায় বিবর্ণ মুখ নিয়ে একদল সভাসদ দাঁড়িয়ে। প্রথমে তো রাজকুমারের ঘোষণার সঙ্গে সঙ্গে জমায়েত সভাসদদের মধ্যে একটা চাঞ্চল্যের সৃষ্টি হলো। সবাই কেমন ত্রস্ত, ভীত। তবুও তারা সেই বিভৎস লাল মুখোশ পরা লোকটার দিকে এগিয়ে গিয়ে তাকে ধরতে বা ধরে আনতে চাইল না। সে লোকটা খুব বেশি দূরে ছিল না। এবার দেখা গেল রাজকুমারের ঘোষণা শুনে সভাসদরা তার দিকে এগিয়ে যাবার আগেই সেই মূর্তিমান অভিশাপের মতো লোকটা দৃঢ় পদক্ষেপে নির্ভয় এগিয়ে আসছে স্বয়ং ঘোষণাকারী রাজকুমার প্রসপেরোর দিকে। কিন্তু ঘোষণা শুনে যারা উৎসাহ করে এগিয়ে গিয়ে সেই ভয়ানক লোকটাকে ধরে আনতে চেয়েছিল, এখন তাকে এগিয়ে আসতে দেখে একটা
নাম না জানা আতঙ্কে তারা মৃত মূর্তির মতো স্থির দাঁড়িয়ে রইল। একজনও সাহস করল না এগিয়ে যেতে বা তাকে ধরতে। বিনা বাধায় কালান্তক জমের মতো সেই বিভৎস লাল মুখোশ পরা লোকটা একেবারে রাজকুমার প্রসপেরোর এক গজের মধ্যে দিয়ে দাপটের সঙ্গে পা ফেলে হেঁটে চলে গেল। তখন সমবেত সব সভাসদরাই আতঙ্কে একেবারে যে যার মতো দেয়ালে সেটে দাঁড়িয়ে পড়েছে, যেন সকলেই আসন্ন বিপদটা একই সঙ্গে বুঝতে পেরে গেছে। যেন মৃত্যুদূত তার শেষ নীরব ঘোষণাটা শুনিয়ে দিয়ে নির্ভয় একই রকম ভাবে ভ্রুক্ষেপহীন পা ফেলে এগিয়ে যেতে লাগলো। প্রথমে নীল ঘর, সেখান থেকে নীলাভ ও লাল রঙের ঘর, সে ঘর থেকে সবুজ, সবুজ থেকে কমলা, সেখান থেকে